তারানাথ তান্ত্রিকের কাছে একবার নবীর নামের এক ব্যক্তি এসে বলেন যে তার গ্রামের একটি ভাঙা বাড়িতে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। তারানাথ তান্ত্রিক কি পারবেন সেই ভাঙা বাড়ির রহস্য সমাধান করতে? সেখানে গিয়ে কি এমন দেখতে পান তারানাথ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নবীনের গ্রাম। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে কৌশিক, অভিষেক, RNM অভিষেক ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নবীনের গ্রাম। ঠিক কতক্ষণ ধরে আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি সে সময়টা ভালো করে মনে করে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে অনেকক্ষণ কেটে গেছে। আমি যখন এখানে এসেছিলাম তখন চাঁদটা আকাশের এক কোণে ছিল। ওই বাড়িটার পাশের গাছের মাথা দিয়ে চাঁদটা তখন দেখা যাচ্ছিল, আর এখন সেদিকে তাকিয়ে দেখলে চাঁদটা গাছ ছাড়িয়ে অনেক দূর এসে পড়েছে। একটু পরেই আকাশের মাঝখান পর্যন্ত চলে যাবে। চাঁদের আলো রয়েছে বলে অন্ধকার খুব একটা বেশি না হলেও মাঝে মাঝেই যখন চাঁদটা আকাশে মেঘের আড়ালে ঢাকা পড়ে যায় তখন যেন চারপাশটা কালো নিকষ অন্ধকার হয়ে আসে। আর এই সব কিছুর মধ্যে মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক আমি শুনতে পাচ্ছি। চারপাশে আর কোনো শব্দ নেই, আর শব্দ থাকবেই বা কি করে? এই বাড়িটা গ্রামের আর 5টা বাড়ির থেকে একটু দূরে, তাই গ্রামের শব্দ এদিকে ভেসে আসবে না। ভালো করে মনে করলে বুঝতে পারবো গ্রামের সকলেই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই সময় সেখান থেকে টুকটাক শব্দ ছাড়া আর কিছুই ভেসে আসতে পারে না। দূরের জঙ্গল থেকে শেয়ালের দল মাঝে মধ্যে একটানা ডেকে উঠে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে। এই গভীর রাতে এই গ্রামে বোধহয় আমি একাই জেগে রয়েছি, বাকি সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। যতবার সামনের বাড়িটার দিকে গিয়ে যাব বলে ভাবতে শুরু করছিলাম ততবারই বাড়ির ভাঙা জানালার দিকে তাকিয়ে আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই কালো অন্ধকার ভাঙা বাড়িটার ভাঙা জানালার ওপাশে কেউ একটা দাঁড়িয়ে আমায় দেখছে। দেহবন্ধন আমি আগেই করে নিয়েছি, কিন্তু তবু কোনো একটা কিছুর একদম সামনাসামনি দাঁড়ানোর চেয়ে তার থেকে দূরে থেকে তাকে অনুধাবন করাটাই ভালো। আর যেখানে আমি আসলে জানি না এই বাড়িতে কি রয়েছে সেখানে অতিরিক্ত কৌতূহল দেখিয়ে সামনে গিয়ে যাওয়াটা ঠিক নয়। আজ রাতে আমি এসেছি তাকে দেখাবার জন্য। এই বাড়িতে আসলে আছে কে সেটা বোঝার জন্য এই রাতে আমাকে এখন অপেক্ষা করতে হচ্ছে। একবার তাকে বুঝতে পারলেই আমি পরবর্তী কার্য সম্পর্কে নিজেকে খানিকটা প্রস্তুত করে নিতে পারবো। আমি সেদিকেই তাকিয়ে রইলাম। মনে মনে মধুসুন্দরী দেবীর জপ করে চলেছি। আমি দেখেছি চরম বিপদের সময় কিংবা এমন কোনো সময় যখন আমি মনে মনে অস্থির হয়ে পড়ছি, সেই সময় মধুসুন্দরী দেবীর জপ করলে মন কিছুটা হালকা হয়ে যায়। তখন আমি ভালো করে ভাবতে পারি সঠিক কোন সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া আরও অনেক সময়ই মধুসুন্দরী দেবীর জপ আমার কাজে লাগে। কিন্তু এখন যতই মধুসুন্দরী দেবীর জপ করে চলেছিলাম ততই যেন মনে হচ্ছিল এই বাড়ির ভেতরে নিশ্চয়ই কেউ একটা আছে। আর এই মুহূর্তে ওই অন্ধকার জানলার ওপারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা বড় গাছ রয়েছে। গাছের তলায় দাঁড়িয়ে মাঝে মাঝে চারপাশে ঘুরে তাকাচ্ছি। একটু দূরেই গ্রামের বাড়িগুলো যেন ঘুমিয়ে পড়েছে অকাতরে। আকাশে চাঁদ ছাড়া আর কোথাও কোনো আলো নেই। আর সেই চাঁদ মেঘের আড়ালে চলে গেলে চারপাশটা এত বেশি অন্ধকার হয়ে আসে যে আমি আর কিছুই দেখতে পাই না। কিছু একটা ভেবে চলেছি, ঠিক সেই সময় সেই বাড়িটার দিক থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। ব্যাপারটা এতই অপ্রত্যাশিত ছিল যে আমি প্রথমে চমকে উঠেছিলাম। তারপর সেই বাড়িটার দিকে তাকাতেই বুঝতে পারলাম হাসিটা সেই ভাঙা বাড়ির ভিতর থেকেই আসছে। কিন্তু এত রাতে ওই ভাঙা বাড়ির ভিতরে কে? হাসির অর্থটা এমন যেন সে আমায় দেখতে পেয়েছে,
আর আমায় দেখতে পেয়ে মহা উল্লাসে হেসে উঠছে। তার হাসির শব্দ ভাঙা বাড়ির চারপাশ ছাড়িয়ে আমার কাছ পর্যন্ত এসে পড়ল। প্রবল একটা উত্তেজনার মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আমি পায়ে পায়ে গাছের তলা থেকে সেই বাড়িটার চৌহদ্দির সামনে দাঁড়ালাম। তারপর খুব ভালোভাবে সেই বাড়িটার দিকে অন্ধকারে তাকাতে একবার যেন মনে হলো ভাঙা জানলাটার কাছে দুটো উজ্জ্বল লাল রঙের চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এক পাশে পা বাড়িয়েছি, ঠিক তখনই বাড়িটার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, যেন গুমড়ে গুমড়ে কেউ কেঁদে চলেছে। প্রবল যন্ত্রণা নিয়ে তার কান্না, যেন চারপাশটা ভেঙে পড়তে চাইছে। আমি আরো দুপা সামনের দিকে এগিয়ে বাড়িটার চৌহদ্দির যখন মাঝামাঝি এসে পড়েছি, তখন ভাঙা বাড়িটার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন কেউ ভাঙা বাড়িটার ভেতর ছোটাছুটি করে চলেছে। আমি যখন হেঁটে বাড়ির উঠোনটা পেরিয়ে ভাঙা বাড়িটার বারান্দার উপরে উঠতে যাব, ঠিক তখনই দেখতে পেলাম আমার থেকে মাত্র কয়েক হাত ধরে বাড়িটার ভাঙা বারান্দার কাছে দাঁড়িয়ে একটা কালো ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। সেই উজ্জ্বল লাল রঙের দুটো চোখ আর তার সাদা সাদা দাঁত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ব্যাপারটা দেখে গোটা শরীর কেমন যেন একবার কেঁপে উঠল। মাত্র মুহূর্তের জন্য ব্যাপারটা দেখতে পেলাম, তারপর সে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিশিয়ে গেল। আবার সেই আগের মতো হাসিটা শুরু হলো। আমি বুঝে উঠতে পারছিলাম না এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন। পেছনের দিকে ঘুরে সেই বাড়ির চৌহদ্দি ছেড়ে বেরিয়ে আসতে যাব, আমার চোখ গিয়ে পড়ল সেই গাছের তলায়, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই দিকে। আর দেখতে পেলাম একটু আগে যাকে আমি ভাঙা বারান্দার কাছে দেখতে পেয়েছি, সে দাঁড়িয়ে রয়েছে ওই গাছের কাছে যেখানে আমি দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে সে গাছের পেছনের দিকে কোথায় যেন লুকিয়ে পড়ল। আমার দেহ বন্ধন করা রয়েছে, তাই সে আমার সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে আমায় ভয় দেখাতে চাইছে। হাসির শব্দটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, তেমন হঠাৎ করেই যেন হারিয়ে গেল। চারপাশের নিস্তব্ধতাটা যেন আরো বেড়ে উঠতে লাগলো। ঝিঝি পোকার ডাকটা কখন যেন কমে গেছে বুঝতেই পারিনি। আকাশের চাঁদটা এই মাত্র মেঘের আড়াল থেকে বাইরে বেরিয়ে এসেছে। চারপাশটা এবার আরো ভালোভাবে দেখা গেল, কিন্তু কোথাও কেউ নেই। আমি আর অপেক্ষা করতে পারলাম না, হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম সেই বাড়ির চৌহদ্দি থেকে। তারপর এগিয়ে গেলাম গ্রামের সেই বাড়িটার দিকে যেখানে আমি থাকতে এসেছি। শুনেছি এই কলকাতা শহরে নাকি একটা ভূতের বাড়ি নিয়ে বেশ রমরমা পড়ে গেছে চারিদিকে। হ্যাঁ, শুনলাম তো। ওই উত্তরের দিকে একটা নাকি ভাঙা পুরনো বাড়িতে অনেকে অনেক কিছু দেখেছে। ব্যাপারটা এতদিন চাপা ছিল, সেখানে একটা লোকের মৃত্যু হওয়ার পর থেকে ব্যাপারটা চারপাশে ছড়িয়ে পড়েছে। সবাই বলছে লোকটাকে নাকি ভূতে মেরেছে, কিন্তু কলকাতা শহরে ভূত এলো কোথা থেকে? তুমিও না, ভূত কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি যে সুন্দরবন ছাড়া অন্য কোথাও আসতে পারবে না? তুমি যা সব কথা বলো না মাঝে মাঝে, বড্ড বিরক্ত লাগে। আহা, চড়ছ কেন? ঠাকুরমশাই তো নিজেই বলে ভূত প্রেত নাকি সব জায়গায় থাকে না, তাদের থাকার জন্য আলাদা একটা পরিবেশ থাকে, থাকার স্থান মাহাত্ম্য থাকে। সবাই যে বাড়িটার কথা বলছে সে বাড়িটা অনেক দিন হলো তো বন্ধ পড়ে আছে। তাছাড়া আশেপাশে লোকালয়ও খুব একটা নেই। এমন একটা ভাঙা বাড়িতে ভূত থাকবে না তো কি চার রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ, যত সব। আমার কথায় কিশোরী হেসে উঠল, তারপর বলল, না না না, সে কথা নয়, তবে কলকাতা শহরে ভূতের কথা এর আগে ঠাকুরমশাইয়ের মুখে শুনেছি। সে তুমি যাই বলো, ব্যাপারটা কিন্তু নেহাত উড়িয়ে দেওয়ার নয়। অনেকে নিজের চোখে ব্যাপারটা দেখেছে বলে জানাচ্ছে। ওই লোকটাকে ওই বাড়িতে যেতেও নাকি অনেকে দেখেছিল, তবে লোকটা কেন ওই বাড়িতে রাতের বেলা গিয়েছিল সেটাই কেউ বলতে পারছে না। অনেকেই বলছে লোকটা নাকি চোর, আবার অনেকে বলছে নাকি সেসব কিছুই নয়। লোকটা আসলে ওই বাড়িতে ভূত আদেও আছে কিনা সেটা দেখার জন্যই নাকি ওখানে গিয়েছিল। যে কারণেই যাক, নেহাত ওখানে যে যাওয়া ঠিক নয় সেটা লোকটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তবে এই কাজটা ভূতের তা আমি মনে করি না।
এই শহরে অসামাজিক কাজকর্মের লোক যে বেড়েছে সে কথা তো তুমি মানবে নাকি? আমার মনে হয় তেমনই একটা ব্যাপার। লোকটা গিয়ে গোটা ব্যাপারটা ধরে ফেলেছিল তাই। আরে এই লোকটার গলায় নাকি কোনো হাতের ছাপই পাওয়া যায়নি, অথচ দেখে বোঝা যাচ্ছে গলা টিপেই নাকি তাকে খুন করা হয়েছে। এবার বলো, কোনো মানুষ যদি খুন করে তাহলে সে কি খুন করার জন্য হাতে গ্লাভস পরেছিল? ওই যে আজকাল পুলিশ যেটা বলে হাতে পড়ে থাকলে নাকি হাতের ছাপ পাওয়া যায় না। তাও হতে পারে, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারবো না। তবে এটা নিহাত একটা গুজব। কিছুদিন পর দেখবে না এমনিই শান্ত হয়ে যাবে সব। কিশোরী যে কোনো কথাই সহজে মানে না, সেটা আমি জানি। তাই এমন একটা খবর সে হেসে উড়িয়ে দিল। তবে আমি যাদের কাছ থেকে কথাটা জানতে পেরেছি তারা নেহাত মিথ্যে বলবে সেটা আমার মনে হয় না। আর ব্যাপারটা নিয়ে গোটা শহর তোলপাড় হয়ে গিয়েছে। আজ ঠাকুরমশাইয়ের কাছে তো যাচ্ছি, তার কাছে গিয়ে সমস্যাটা জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আমার মনে হয় সেও নিশ্চয়ই ব্যাপারটা শুনেছে। এতে তো ঠাকুর মশাইয়ের পোয়া বারো। সে আবার রসিয়ে রসিয়ে একটা ভূতের গল্প বলতে পারবে আমাদের। আর যদি প্রমাণ চাই তখন বলবে, দেখো কলকাতা শহরে যখন নেহাত এমন একটা কথা শোনা গেল, তাহলে আমাদের গ্রামে কিংবা আমার সময়ে এসব তো হতেই পারে, তাই না? তোমরা বিশ্বাস করো না, তোমাদের ছোকরা বয়স। কিশোরী হুবহু তারানাথের গলার নকল করতে না পারলেও কিছুটা চেষ্টা করল। তার এই প্রয়াস দেখে আমি হেসে উঠলাম। তারপর বললাম, তুমিও না, আর বসে থেকে লাভ নেই। চলো চলো বেরিয়ে পড়ি। আকাশের অবস্থা তো দেখেছো, খুব একটা ভালো নয়। তুমি যখন এলে তখন তো বৃষ্টিও হচ্ছিল। তা যা বলেছ, এই আকাশের অবস্থা যেন ঠাকুর মশাইয়ের বাড়িতে যাওয়ার দিনে একটু বেশি রকমের বিগড়ে যায়। বৃষ্টি হবেই। তার বাড়িতে গিয়েছি আর সেদিন বৃষ্টি হয়নি, এ কথা আমার ভালোভাবে মনেই পড়ে না। তুমি ঝটপট চাটা শেষ করো, আমি বরং পোশাকটা বদলে আসি। পোশাক বদলে আমি আর কিশোরী পথে নামলাম। রাস্তার মোড় থেকে এক প্যাকেট পাসেংশ কিনে নিয়ে আমরা হেঁটেই রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। এখন মাসের প্রথম, আমাদের একটু বাবুয়ানা করা চলে বটে। তবে এমন আকাশের অবস্থা হওয়া সত্ত্বেও যখন বৃষ্টি কমে এসেছে তখন আর শুধু শুধু ট্রামে করে গিয়ে লাভ নেই। তাছাড়া আজ তো ছুটির দিন, হাতে অফুরন্ত সময়। একটু সময় না হয় গেল। আমাদের দুজনের হাতেই ছাতা রয়েছে, তেমন বৃষ্টি নেমে এলে তখন ছাতা খোলা যাবে। মটলেনে এসে যখন তেলে ভাজা কিনতে গেলাম তখন সেখানেও দেখতে পেলাম কয়েকজন সেই ভূতের বাড়ি নিয়ে এই কথা বলে চলেছে। সেসব শুনতে শুনতে কিশোরীকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে বললাম, কি এই শুনলে তো? তোমায় বললাম না, গোটা শহরের মানুষ এতক্ষণে ব্যাপারটা জেনে গেছে। তোমার মতো অবিশ্বাসীর সংখ্যা খুব একটা বেশি আছে বলে তো আমার মনে হয় না। শুধু শহর কেন, গোটা পৃথিবীর মানুষও যদি বিশ্বাস করে বসে তাহলেও আমি সঠিক কোনো যুক্তি আর প্রমাণ ছাড়া এসব কথা কখনোই বিশ্বাস করব না। নেহাত ঠাকুরমশাইয়ের গল্পগুলো শুনতে ভালো লাগে, তাই আর সেসব নিয়ে কিছু বলি না। না হলে আমি কিন্তু এসবে কখনোই বিশ্বাস করি না, সেই ছোটবেলা থেকেই। কিশোরীর ছোটবেলার কথা আমি বিশেষ জানি না, তাই এই সুযোগে বললাম, এই কিশোরী, তোমার ছোটবেলার কথা তো তুমি তেমন কিছু বলনি। ছোটবেলায় তোমরা থাকতে কোথায়? কিশোরী তেলে ভাজার দাম মিটিয়ে দিয়ে আমার কথা শুনে তারপর হাঁটতে হাঁটতে বলল, ছোটবেলায় আমি থাকতাম ওই নবদ্বীপের দিকে। তারপর যখন কলকাতা শহরে এসেছিলাম তখন বেশ খানিকটা বড় হয়ে গেছি। তারপরে সব করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। বাবা মারা যাওয়ার পর গ্রামে মাসির কাছে বেশ কিছুদিন ছিলাম। তারপর শহরে একটা কাজ জুটিয়ে এখানে চলে আসি। আর এখানে এসে তোমার দেখা হয় জ্যোতির্বিনোদ তারানাথের সাথে, তাই তো? কিশোরী যেন স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে বলে উঠল, না, তা ঠিক নয়। ঠাকুর মশাইয়ের সাথে দেখা হয়েছে তো কতদিন হবে, এই বছর তিনেক। তার কিছুদিন পরেই তো তোমায় নিয়ে গেলাম। তা তুমিও কম করে ঠাকুর মশাইয়ের কাছে যাচ্ছ আজ কত, এই বছর দুয়েক হয়ে গেল। এত বছরে যতবারই তার কাছে গিয়েছি ততবারই কিন্তু একটা আশ্চর্য গল্প শুনতে পেয়েছি, কি বলো? তার গল্প বলার যেমন কোনো কমতি নেই, তেমন তার অভিজ্ঞতার ভাণ্ডারেরও শেষ নেই। মানুষটা এত বছর গ্রামের পথে পথে ঘুরে সাধনা করেছে যে তার কাছে অভিজ্ঞতা অনেক। সে কথা ঠিক। আর ঠাকুরমশাই যে সত্যি সাধনা করেছিলেন তা তো তার কিছু ক্ষমতা দেখেই বোঝা যায়। তাছাড়া তার বাড়ির সামনে আগে জুড়ি গাড়ির লাইন লাগতো, এখন না হয় তার নেহাত প্রসার কিছুটা কমিয়ে এসেছে। কথা বলতে বলতে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম
তখন দেখতে পেলাম তারানাথের বাড়িতে তার সামনে একজন ভদ্রলোক বসে রয়েছে। তারানাথের সাথে তার কিছু একটা কথা হচ্ছে। আমরা উঠোনের একপাশে দাঁড়িয়ে রইলাম। সেই ভদ্রলোক চলে যেতেই এগিয়ে গিয়ে কিশোরী বলল, কি ঠাকুরমশাই, কেমন আছেন? শরীর স্বাস্থ্য সব ভালো তো? কিশোরীর মুখে এমন একটা কথা খুব একটা শুনি না। আমার চেয়ে তারানাথ বেশি নিজে অবাক হয়েছিল, তবুও ব্যাপারটা সামলে নিয়ে বলল, আমার সব খবরই ভালো। এখন পরপারে যাওয়ার জন্য দিন গুনছি। যতদিন না সেটা হচ্ছে ততদিন খেয়ে পড়ে তো বাঁচতে হবে। তা এ সপ্তাহে খদ্দের ভালোই জুটেছে। আজ এই ভদ্রলোককে নিয়ে হাতে গোনা 7 জন হলো। তাছাড়া 3টে কুষ্ঠির বিচারেরও ফরমাইশ পেয়েছি। আমরা তক্তপোষের একপাশে বসতে বসতে বললাম, বাহ, তাহলে তো বেশ ভালোই। তাহলে বলতে হবে এই সপ্তাহে আপনার ভাগ্য খুলেছে। হ্যাঁ, মধুসুন্দরী দেবী বোধহয় আপনার দিকে মুখ তুলে তাকিয়েছেন। তারানাথের মুখে হাসি দেখা দিল। সেভাবে হাসতে হাসতে তারানাথ বলল, মধুসুন্দরী দেবী আমার ওপর সব সময় প্রসন্ন। সে আশীর্বাদ দিয়েছিল বলেই আমার কখনো ভাত কাপড়ের অভাব হবে না। তাই কোনো রকমে টেনে টুনে চলে যায়। সেই যেবারে বড্ড বিপদে পড়েছিলাম, সেবার সেই 3টে কাক আমায় টাকা এনে দিয়েছিল। তাছাড়া এমন অনেক সময় যখন চরম বিপদের মধ্যে পড়েছি, তখন আশ্চর্যভাবে কোনো না কোনো দিক থেকে টাকা আমার কাছে এসে পড়েছে। তাই খেয়ে পড়ে মোটামুটি কাটিয়ে আসতে পেরেছি, মেয়ের বিয়েও দিতে পেরেছি। এখন ভালোয় ভালোয় পরপারে যেতে পারলেই হলো। সে কি কথা, আপনি এখনো অনেক বছর বাঁচবেন। আপনার আয়ু এখনো অনেক রয়েছে। তাছাড়া আপনি তো নিজেই বলেন আপনার কাছে সব গল্প আমাদের এখনো শোনাই হয়নি। তো সেই গল্পগুলো তো শুনতে হবে নাকি? তারানাথের মুখের হাসিটা আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল। তক্তাপোষের উপর বসে বলল, যে রয়েছে যার চিন্তায়। আমি মরছি আমার জ্বালায়, আর তোমরা গল্প শুনতে ছাড়বে না। গল্প শোনার জন্য এই বুড়ো মানুষটাকে আরো কয়েকটা বছর বাঁচিয়ে রাখতে চাইছো। তারানাথ কথাটা এমন হেসে হেসে বলল যে আমরা বুঝতে পারলাম সে মজার ছলেই বলেছে। সত্যি মন থেকে কিছুই বলতে চাইনি, তবুও যেন কেমন লাগলো আমাদের। তাই বললাম, সে কথা নয় ঠাকুরমশাই, আমরা তো আপনাকে বড্ড ভালোবাসি, আপনি তো জানেন। আমরা চাই না আপনার কিছু হোক। আপনি আরো 1000 বছর বাঁচুন। তেমন হলে আমাদের আয়ু আপনার লাগুক ঠাকুরমশাই। কথাটা শুনে তারানাথ উঠে দাঁড়িয়ে থমকে গেল। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, ও আবার কি কথা? বালাই 60, ওসব কথা কখনো মুখে আনবে না। আরে আমার গোটা জীবনটা আমি আমার মতো করে বেছে নিয়েছি। গ্রামের পথে পথে ঘুরে সাধনা করে, সাধুসঙ্গ আর নতুন নতুন মানুষদের সাথে মিশে আমার জীবন আমি অনেক বছর আগে পর্যন্ত ভালোভাবে উপভোগ করে নিয়েছি। তোমাদের ছোকরা বয়স, তোমাদের এখন অনেক সময় বাকি পড়ে রয়েছে। আরে আমার এত তাড়াতাড়ি কিছু হবে না। মধুসুন্দরী দেবী যখন চাইবেন তখনই যা হওয়ার হবে, তার আগে তেমন কিছুই হবে না। ঠাকুরমশাই, এই কলকাতা শহরে একটা ভূতের বাড়ি নিয়ে চারপাশে বড্ড কথা চলছে, সেটা আপনি শুনেছেন? তারানাথ ঘরের ভেতরে চলে গিয়েছিল। একটু পরেই ঘরের ভেতর থেকে যখন বেরিয়ে এলো, তখন তার হাতে একটা বাটিতে বেশ কিছু মাখা সন্দেশ আর রসগোল্লা। সেগুলো এনে আমাদের সামনে রেখে বলল, শুনেছি বই কি, কাল 2 জন আমার কাছে এসেছিল। তারা দুজনই এক কথা বলল। এমনকি একটু আগে তোমরা যাকে চলে যেতে দেখলে সেও আমায় সে কথাই শোনালো। তবে এমনটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। কোনো জায়গায় স্থান মাহাত্ম্য বদলে গেলে তখন সেখানে কোনো অশুভ শক্তি আসতে পারে। আমরা তেলে ভাজা এনেছিলাম। তেলে ভাজা খেতে খেতে টুকটাক কথাবার্তা চলতে লাগলো। তারপর তেলে ভাজা শেষ করে রসগোল্লা আর মাখা সন্দেশ যখন শেষ হলো, তখন ঘটির জলে হাত ধুয়ে 3 জন আবার গুছিয়ে বসলাম। তারানাথ সামনের দিকে হাত বাড়াতেই কিশোরী পাসিংশোটা বের করে দিল। সেখান থেকে একটা সিগারেট বার করে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে টানতে টানতে তারানাথ বলল, আমি জানি তোমরা এই সমস্ত কথা বিশ্বাস করো না,
তোমরা ভাবো আমি তোমাদের যা বলি সেগুলো আসলে সত্যি নয়, বানিয়ে বানিয়ে তোমাদের নেহাত কিছু মন ভোলানো গল্প বলি, তবে তা কিন্তু নয়। এই কলকাতা শহরে ভূতের বাড়ির কথা শুনে তোমরা অবাক হচ্ছ। আসলে কিন্তু এই কলকাতা শহরে আমি যখন এসেছিলাম তখন এমন ঘটনা আমি অনেক ঘটতে দেখেছি। শুধু তাই নয়, তার মধ্যে কয়েকটা জায়গায় আমি নিজেও গিয়েছিলাম। তোমাদের তো তার কয়েকটা গল্প আমি নিজেও বলেছি। হ্যাঁ, তা তো বলেছেন, কিন্তু এই ভূতের বাড়িতে আজ পর্যন্ত তেমন কিছুই হয়নি। হঠাৎ একটা লোক মারা যাওয়ার পরে সবাই সেই ভূতের বাড়ি নিয়ে এমন কথা চালাচালি শুরু করে দিল কেন? অনেক জায়গাতেই এমন অনেক কিছু ঘটে, তবে সেই ঘটনার প্রভাব যতক্ষণ না পর্যন্ত মানুষের জীবনে প্রবলভাবে পড়ে ততক্ষণ পর্যন্ত সেগুলোকে সকলে এড়িয়েই চলে যেতে চায়। তোমাদের তো আগেই বলেছি, মানুষ আর এই অন্য জগতের বাসিন্দারা নিজেদের মতো থাকতেই ভালোবাসে। এই দুই জগতের মধ্যে যখনই ঠোকাঠুকি লাগে তখনই কোনো একটা বিপদ ঘটে যায়। এখানেও তেমনটাই ঘটেছে নিশ্চয়ই। ঠাকুরমশাই, আপনার জীবনে তো এমন অনেক অভিজ্ঞতা আছে। কলকাতা শহরে আসার পরেও আপনার কাছে অনেকে সাহায্য চাইতে এসেছিল। তেমনই একটা গল্প আজ আমাদের বলুন না, যেখানে কোনো এমনই পোড়ো বাড়ির গল্প রয়েছে। তারানাথ সিগারেটটা শেষ করল, তারপর অবশেষ অংশটুকু নারকেলের মালায় গুঁজে একপাশে সরিয়ে বলল, কলকাতা শহরে তো এমন অনেক ঘটনাই ঘটেছে যা আমি নিজের চোখে দেখেছি। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে তার চেয়েও ভয়ানক একটা ঘটনা আমার হঠাৎ মনে পড়ে গেল। তখন আমি এই শহরে প্রথম এসেছি, তখনকার ঘটনা। তবে সেটা কলকাতার নয়, পাশের একটা গ্রামের। তখন তো আর কলকাতা এমন শহর হয়ে ওঠেনি, সবে শহর হব হব করছে, তখনকার কথা। সেটাই আজ তোমাদের বলি, শোনো। তোমরা বসো, আমি একটু ভেতর থেকে আসছি। আমরা জানি তারানাথের এখন ভেতরে কোনো কাজ নেই। সে আসলে আমাদের খানিকটা সুযোগ করে দিচ্ছে সিগারেট খাওয়ার জন্য। আমরা আর অপেক্ষা না করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। বৃষ্টিটা একটু পরেই জোরে নেমে এলো। আমরা তক্তাপোষের এক পাশে সরে বসলাম। বৃষ্টির বেগ এতই বেশি যে আমাদের জলের ঝাপটায় ভিজিয়ে দেবে। আবার বৃষ্টি ধরতেও শুরু করেছে। ঠিক তখনই তারানাথ তক্তাপোষের উপরে এসে বসল। আমাদের সিগারেট খাওয়াও হয়ে গেছে। তক্তাপোষের উপরে বসে তারানাথ বলতে শুরু করলো, তখন এ শহরে এসেছি প্রায় বছর খানেক হয়ে গেছে। তা তোমরা তো জানোই আমার বিয়ে হয়েছিল গ্রামে। তারপর সেখানে কোনো সুবিধা করতে না পেরে শহরে চলে এসেছিলাম। শহরে এসে প্রথমে একটু কষ্টে দিন কাটলেও তারপরে আস্তে আস্তে সুদিন ফিরতে শুরু করেছিল। সেই সুদিন যদি ধরে রাখতে পারতাম তাহলে আমায় আর এভাবে থাকতে হতো না। অর্থ ধরে রাখতে পারিনি কখনো। একদিক দিয়ে অর্থ এসেছে, অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, ততদিনে মোটামুটি পসার জমাতে পেরেছি। অনেকেই আমার নাম শুনে ফেলেছে। এর মধ্যে তেমনই একদিন খাওয়া দাওয়ার পর বাড়ির দাওয়ায় বসে রয়েছি। খাওয়া দাওয়ার পর দুপুরে ভাত গুম দেবার একটা নিয়ম ছিল আমার। তবে সেদিন কোনো একটা কারণে শুয়ে পড়তে ইচ্ছা করছিল না, তাই রোদের মধ্যে বাড়ির উঠোনে বসেছিলাম। তখন শীতকাল, তাই রোদের মধ্যে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। বেশ অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। শীতল হাওয়া ভেসে যাচ্ছে, তার মাঝে গরম রোদ আমার গায়ে এসে পড়ছে। বেশ আরাম লাগছে। একটু ঢুলুনি বোধহয় এসেছিল, ঠিক তখনই বাইরের দিক থেকে একজন ডেকে উঠল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, চিনতে পারছেন? কথাটা শুনে আমি বাইরের দিকে তাকালাম। প্রথমে কিন্তু তাকে ভালোভাবে দেখতে পেলাম না। এতক্ষণ ধরে চোখ বন্ধ করে রয়েছি, তাছাড়া রোদ বেশ প্রখর। তারপর একটু ভালোভাবে তাকাতেই বুঝতে পারলাম যে এসে দাঁড়িয়েছে সে নবীন। তাকে আমি চিনি। সে এর আগেও আমার কাছে দুবার এসেছিল। তার ছেলের কুষ্টি বার করতে একবার এসেছিল, তাছাড়া নতুন বাড়ি করার সময়, তার বাড়িতে পুজো করার সময় আমার কাছে একবার এসেছিল। তা তাকে যথাসম্ভব সাহায্য করেছিলাম, তাতে আমার কিছু অর্থ প্রাপ্তি হয়েছিল। নবীনকে দেখতে পেয়ে রোদ থেকে উঠে দাঁড়ালাম। তারপর তাকে ডেকে এনে তক্তপোষের এক পাশে বসালাম। ভালো আছো তো বাবা নবীন? তা বাড়ির অবস্থা সব ভালো তো? নবীন এই শহরের লোক নয়, পাশের গ্রামে তার বাড়ি।
তার বাড়ি এর আগেও গিয়েছিলাম। তার বাড়িতে তার বউ আমার বড্ড যত্ন আদর করেছিল। তার ছেলের বয়স তখন বড়জোর 10 হবে। নবীন তক্তপোষের একপাশে বসলো বটে, তবে তার মুখটা কেমন যেন ম্লান হয়ে রইল। তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে বলো তো? আবার কোনো বিপদে পড়েছো নাকি? তামায় খুলে বলো না সবটা। নবীন আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি তো সব বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই বলুন আমি কোনো বিপদ নিয়ে আপনার কাছে এসেছি কি না। নবীন যে আমায় অবিশ্বাস করে সে কথা নয়, তবে মাঝে মাঝে অনেকেই আমায় এভাবে যাচাই করে নিতে চেয়েছে। নবীন আমার ক্ষমতার আগেই দেখেছে, তবুও তার মনের ইচ্ছে আমি পূরণ করলাম। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলে উঠলাম, তোমার নিজের তেমন কোনো বিপদ হয়নি, তোমার কপাল ভালোই। তোমার বাড়ির লোকেরও কিছু হয়নি, তার মানে তোমাদের গ্রামে কারোর কোনো একটা বিপদ হয়েছে। নবীনের মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। সে আমার পায়ের ধুলো নিয়ে বলল, এই জন্যই তো বলি ঠাকুরমশাইকে কিছু বলার দরকার পড়ে না, ঠাকুরমশাই এমনিতেই সব বুঝে যায়। হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের গ্রামে একটা বিপদ হয়েছে, তবে সে বিপদ যে আসলে কি তা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। আমাদের গ্রামের শেষের দিকে একটা ভাঙা বাড়ি রয়েছে, আপনি আগেই দেখেছিলেন। আপনি তখনই বলেছিলেন সেই বাড়িটা ভালো না। ওই বাড়িতে এখন রাতের বেলা মাঝে মাঝে কিছু একটা দেখা যায়। শুধু তাই নয়, সেই বাড়ির বাইরের রাস্তার কাছে অনেকেই একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তাকে দেখে ভয়ে অনেকেই পালিয়ে এসেছে। তা গ্রামের লোকের সাথে কথায় কথায় আমি আপনার কথা বলেছি, তা গ্রামের লোকেরাই বলল একবার আপনার কাছে এসে বিধান নিতে। কি করা যায় বলুন তো ঠাকুরমশাই। দেখো, ওই ভাঙা বাড়িটা গ্রামের বাইরের দিকে রয়েছে, তাছাড়া তার পিছনে জঙ্গল। আশেপাশের জায়গাটাও খুব একটা ভালো নয়। সেখানে যে কিছু একটা হবে সেটা তো আমি আগেই বলেছিলাম। তবে তোমরা ওর ওদিকটায় খুব বেশি যেও না, তাহলেই তোমাদের কোনো বিপদ হবে না। নবীনের মুখ কেমন যেন আগের মতোই ম্লান হয়ে উঠল। সে একটু ইতস্তত করে বলে উঠল, সে কথা বললে কি হয় ঠাকুরমশাই? ওই পথ দিয়েই তো আমাদের পাশের গ্রামে যেতে হয়। আঁধার নামার পরে ওই পথে ফিরতে গেলেই বড়ই বিপদ, বড় ভয় হয় ঠাকুরমশাই। আমাকেও তো মাঝে মাঝে রাতের দিকে ওই পথ ধরে আসতে হয়। আমি নিজে অবশ্য কিছু দেখিনি, তবে গ্রামের মানুষরা তো আর মিথ্যে কথা বলবে না। আপনি একবার যাবেন ঠাকুরমশাই, আপনি গিয়ে যদি সবটা দেখেন, কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন। সত্যি বলতে আমি বুঝতে পারছিলাম নবীন এই কথাটাই বলবে। বলতে আপত্তি নেই, এই শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর একটু জমিয়ে ঘুমোতে পারলে বড্ড ভালো লাগতো। তার মধ্যে নবীনের এই সমস্ত কথা বলতে আমার একটু বিরক্ত হলো। কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে মনের মধ্যে কি যেন একটা হয়ে গেল। সাথে সাথেই মনে পড়ে গেল দীক্ষা দেওয়ার সময় গুরু বলেছিলেন, মানুষ যখনই বিপদে পড়বে তাদের সাহায্য করতে হবে, কোনো মানুষকে ফিরিয়ে দিলে হবে না। তন্ত্রমন্ত্র আসলে মানুষের হিতের কাজের জন্য। তাই নবীনকে একটু বসতে বললাম। একটা কাজ করো নবীন, তুমি একটু বসে যাও। তোমার জন্য আমি একটা তাবিজ বানিয়ে দিচ্ছি। আজ তো আর তোমাদের গ্রামের দিকে গিয়ে কিছু বুঝতে পারবো না, তার বদলে না হয় কাল সকালে আমি যাব। তোমার বাড়ি তো আমি চিনি, খুব একটা অসুবিধে হবে না। তোমার বাড়িতে সকালে গিয়ে পৌঁছলে তারপর না হয় সমস্তটা ভালো করে ঘুরে দেখব। রাতের বেলায় প্রথমে গিয়ে পড়লে অসুবিধে হবে। নবীন কিন্তু আমার কাছ থেকে তাবিজ নিল না, বলল দিনে দিনে গ্রামে ঢুকে পড়বে, আর কাল সকালেই তো আমি সেখানে যাব। আজ রাতটা না হয় কাউকে সেদিকে যেতে বারণ করবে, তাহলেই হবে। সে একার জন্য তাবিজ নিয়ে যাবে আর গ্রামের বাকি মানুষগুলো বিপদে থাকবে, সেটা নাকি তার ভালো লাগবে না। আর সত্যি বলতে এতগুলো মানুষের জন্য তাবিজ দেওয়া তো আর এখন আমার পক্ষে সম্ভব নয়। তাই একরকম নিরুপায় হয়েই বললাম, তুমি চিন্তা করো না নবীন, তুমি বাড়ি ফিরে যাও, আমি কাল সকালেই তোমার বাড়িতে যাচ্ছি।
তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, আপনি নবীনের দিকে তাকিয়ে কি বুঝতে পেরেছিলেন ঠাকুরমশাই? আপনি কি বুঝতে পেরেছিলেন ওই গ্রামে কি বিপদ হয়েছে? নবীনের দিকে তাকিয়ে নবীনদের গ্রামে কি বিপদ হয়েছে তা আমি সত্যি বুঝতে পারিনি। তবে নবীনের কিংবা তার পরিবারের যে কোনো বিপদ হয়নি সেটা বুঝতে পেরেছিলাম। আর তেমনটা যখন হয়নি তার মানে নিশ্চয়ই তার গ্রামে কারোর বিপদ হয়েছে, তাই আমি ওই কথাটা বলেছিলাম। তারপর তো নবীন আমায় সবটা খুলে বলল। অত সকালে আপনি নবীনের গ্রামে গিয়েছিলেন? নবীন আমায় বেশ মানত। শুধু ওই দুবার নয়, মাঝে মাঝে অনেক কারণেই আমার কাছে আসতো, আমার কাছ থেকে পরামর্শ চাইতো। আমি তাকে কোনো কিছু বললে সে কথা সে কখনোই শুনতে অস্বীকার করতো না। তাই এমন একটা মানুষ যখন গ্রামের বিপদের সময় আমার স্মরণ করেছে, আমায় তার গ্রামে নিয়ে যেতে চেয়েছে, তখন তার সঙ্গে না গেলে আমার অন্যায় হবে যে। তাই পরদিন সকালে আমি নবীনদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আরও একটা বাড়িতে কিছুক্ষণের জন্য থেমেছিলাম। আসলে বাড়ি থেকে বেরোনো তো খুব একটা হতো না, তাই সেদিন সুযোগ পেয়ে দু একজনের সঙ্গে দেখাও করে নিয়েছিলাম। নবীনদের গ্রামে দুপুরের দিকে পৌঁছতেই নবীন কিন্তু আমায় দেখে বড়ই আনন্দিত হলো। আমায় ঘরে বসতে দিল, হাত পা ধোয়ার জল দিল, তারপর মুড়ি বাতাসাও খেতে দিল। তখন শীতকাল, তবুও হাত পাখার হাওয়া করতে করতে সে বলল, ঠাকুরমশাই, আপনি গ্রামে এসেছেন, আমার নাম থাকবে তাহলে। অনেকেই বলছিল আপনি হয়তো আমার কথায় আমাদের গ্রামে আসবেন না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কথায় আপনি আসবেন কেন? অমন কখনো ভাববে না নবীন, আমি কোনো কেউ কেটা নই। আমি অতি সাধারণ মানুষ। বিপদে পড়লে আমার কাছে যাবে আর আমি তোমাদের সাহায্য করব না, এমনটা তো হতে পারে না। তবে এখন শুধু শুধু এসবের সময় নষ্ট করা চলবে না। চলো তো তোমাদের গ্রামের সেই বাড়িটা একবার দেখে আসি। নবীনের সাথে তাদের গ্রামের শেষের দিকে সেই বাড়িটা দেখতে গেলাম। বাড়িটা ভাঙা বললে ভুল হয়, ভগ্নপ্রায় বাড়ি যেমন হয় ঠিক তেমনই বাড়ি। এ বাড়ি এখানে অনেক দিন ধরেই রয়েছে। শোনা যায় এই গ্রামের কোনো এক জমিদারের বাড়ি ছিল এটা। তারপর জমিদার এখান থেকে চলে যাওয়ার পরে ধীরে ধীরে ভেঙে পড়েছে। এখন বাড়িটার আর তেমন কিছুই বোঝা যায় না। দরজা জানলা সব কিছুই ভাঙা, এখানে ওখানে গাছপালা জন্মেছে, পাখির বাসা, এমনকি রাজ্যের কুকুর বেড়াল সেখানে থাকতে শুরু করেছে মাঝে মাঝে। এমনটা কিন্তু আগে দেখে এসেছি, কিন্তু আজ যখন সেখানে পৌঁছলাম তখন বুঝতে পারলাম গোটা বাড়িতে পাখি তো দূরের কথা, কুকুর বেড়াল পর্যন্ত নেই। বাড়ির চৌহদ্দির মধ্যে পা দিতেই আমার গোটা শরীরটা কেমন যেন একবার কেঁপে উঠল। তোমরা জানো অনেক কিছুই আমি আগে থেকে অনুভব করতে পারি। এমন কোনো স্থানে পা রাখলে আমি সেই স্থান মাহাত্ম্য বুঝতে পারি। আমারও তেমন মনে হলো। নবীন আমায় দেখে অবাক হলো। কি হলো ঠাকুরমশাই, আপনি ওভাবে কেঁপে উঠলেন কেন? তাকে তখন কিছু না বলে বাড়ির চৌহদ্দির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাইরে থেকে ভাঙা বাড়ির পাঁচিলের ভেতরে প্রায় অনেকটাই দেখা যায়। জানলাগুলো ভেঙে পড়ে যেন আরো বড় হয়ে উঠেছে। সে জানলা থেকে ভেতরের দিকে তাকালে নোংরা আবর্জনা আর ঝুল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তবে এই বাড়িতে যে কিছু একটা আছে সেটা আমি অনুভব করতে পেরেছিলাম। বাড়ির চারপাশে ঘুরে বাড়ির পেছনের দিকে এসে দাঁড়ালাম। পেছনে ফাঁকা জমি শুরু হয়েছে। সেই জমির কাছে দাঁড়িয়ে দূরে তাকিয়ে দেখলে বহুদূর পর্যন্ত ধানের জমি দেখা যায়, আর কিছু চোখে পড়ে না। নবীন আমার পাশে দাঁড়িয়ে দেখতে দেখতে বলল, সব ভালোই ছিল ঠাকুরমশাই, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। বিপদ যে কখনো বলে কয়ে আসে না নবীন, বিপদ এমন আচমকাই এসে পড়ে। তা আমি যখন এসে পড়েছি তোমাদের আর চিন্তা করতে হবে না। মনে হয় তোমাদের বাড়িতে আমার দিন তো এক থাকতে হবে, যদিও বাড়িতে সে কথা বলেই এসেছি। ও কি কথা ঠাকুরমশাই, আপনি আমাদের বাড়িতে দিন দুয়েক থাকবেন, তাও আবার বলতে হয় নাকি? কিছু বুঝতে পারলেন? আমি অনেক কিছুই বুঝতে পারছিলাম, তবে সেই সমস্ত এখন নবীনকে বলে তাকে ভয় দেখাতে চাইলাম না। সেই বাড়ি থেকে ফিরে আসার সময় একবার পিছনের দিকে তাকালাম বাড়িটার দিকে।
বাড়ির আশেপাশের গাছপালার উপরে পাখি বসেছে, তবে বাড়ির ভিতরে কিন্তু কেউ ঢুকে আসছে না। কোনো একটা অদ্ভুত কারণে এই লক্ষণ। বাড়ির চৌহদ্দির মধ্যে বাতাসটাও কেমন যেন ভারী হয়েছিল। আরেকটা গন্ধ আমি পেয়েছিলাম। বাড়িতে ফিরে নবীনকে কয়েকটা জিনিস জোগাড় করে রাখতে বললাম। তারপর মনে মনে স্থির করলাম সেদিন রাতে আমি ওই বাড়িটার কাছে একবার যাব। ওই বাড়িতে যা কিছু একটা আছে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু তাকে দেখার প্রয়োজন। আসলে দুনিয়ার বুকে অশুভ শক্তি এক প্রকারের নয়, অনেক প্রকারের হতে পারে। তাই আসলে কে রয়েছে সেটা জানতে পারলে আমার কাজে সুবিধা হবে। সেদিন সন্ধ্যের পর খাওয়া দাওয়া সেরে নবীনকে আমার মনের কথা বললাম। নবীন সবটা শুনে ভয় আতকে উঠে বলল, ঠাকুরমশাই, আপনার অনেক ক্ষমতা, ভূত প্রেত কোনো কিছুই আপনার কাছে কিছুই নয় তা জানি, তবুও আপনাকে একা একা ওখানে পাঠাতে মন যে মানে না। আর চলুন ঠাকুরমশাই, আমি আপনার সাথেই যাই। সেটা হবে না। আমরা দুজনে মিলে ওখানে গেলে হয়তো আমি তেমন কিছুই বুঝতে পারবো না। তার চেয়ে বরং তুমি বাড়িতেই থাকো, ঘুমিয়ে পড়ো না। হারিকেনটা দাওয়ার কাছে বসিয়ে রেখো, আমি ঠিক চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না। আমি চাইলেই নবীনকে ঘুমিয়ে পড়ার কথা বলতে পারতাম, কিন্তু আমি জানি সে ঘুমিয়ে পড়বে না, তাই তাকে ওই কথা বললাম। তারপর পায়ে পায়ে গিয়ে দাঁড়ালাম গ্রামের বাইরের দিকে, সেই বাড়িটার সামনে। একটানা এতগুলো কথা বলে তারানাথ থামল। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি সেদিন রাতে ওই বাড়িতে যে কিছু একটা দেখতে পেয়েছিলেন তা তো আমরা বুঝতে পেরেছি, তবে দিনের বেলা যখন ওখানে গিয়েছিলেন তখন কি আপনি কিছু দেখতে পেয়েছিলেন? নবীন যে দেখতে পাবে না সেটাই স্বাভাবিক। এই কথায় তারানাথের মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। হাসতে হাসতেই তারানাথ বলল, তোমাদের কাছ থেকে কিছুই লুকিয়ে রাখার জো নেই দেখছি। সবই তোমরা ঠিক বুঝতে পারো। সেদিন দুপুরে যখন এই বাড়িতে গিয়েছিলাম তখন দিনের আলো থাকলেও ভাঙা বাড়ির ভিতরে ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু অন্ধকার ছিল। জানালা দিয়ে ভেতরের দিকে তাকাতে তাকাতে পেছনের দিকে হেঁটে যাচ্ছি, এমন সময় মনে হলো ধুলো পড়া জঞ্জাল ধ্বংসস্তূপের মধ্যে যেন দুটো লাল রঙের উজ্জ্বল চোখ। তোমরা বলতেই পারো সেটা কোনো বিড়াল কিংবা অন্য কিছুর হয়ে থাকতে পারে। অন্ধকারের মধ্যে তার উজ্জ্বল চোখ দেখে আমিও অমনটা প্রথমে ভেবেছিলাম, কিন্তু আগেই বলেছি ওই বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো প্রাণী, কেন পাখি পর্যন্ত নেই, একটা কাক পর্যন্ত সেখানে বসেনি। সেদিন রাতে আমি তাকে দেখতে পেলাম। তাকে দেখার পর বাড়িতে ফিরে এসে দেখি নবীন দাওয়ার কাছে খুঁটিতে হেলান দিয়ে বসে বসে কখন যেন ঘুমিয়ে পড়েছে। আমার ফিরতে অনেকটা দেরি হয়েছিল, তাই এটাই স্বাভাবিক। নবীনের কাছে এসে তার গায়ের উপর একটা হাত রাখতে সে ধরফর করে উঠে বসল। তারপর আমায় দেখে বলল, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আপনার জন্য যে বড় চিন্তা হচ্ছিল আমার। আমার জন্য নবীনের চিন্তা দেখেও কিন্তু বড় ভালো লাগলো। সেদিন রাতে আর তাকে কিছু বললাম না, কোনো রকমে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। গোটা রাত ধরে চিন্তা করলাম এরপরে কি করা যায়। পরদিন সকালে নবীনকে সেই সমস্ত জিনিস জোগাড় করে আনতে বললাম যেগুলো আমি তাকে ফর্দ করে দিয়েছিলাম। পরদিন সকালেই নবীনকে সেই সমস্ত জিনিস জোগাড় করে ফেলতে বললাম। দুপুরই গ্রামের একজন আমার কাছে এলো। তারপর এই কথা বলার পর বলল, ঠাকুরমশাই, আমি ওই বাড়িতে কিছু একটা দেখেছি। একদিন রাতের বেলা ওই বাড়ির কাছ থেকে বাড়ি ফিরছি, তো হঠাৎ করে মনে হলো ওই বাড়িটার চৌহদ্দির বাইরে পথের মাঝখানে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে রয়েছে। আমি প্রথমে মনে করেছি গ্রামের কেউ হবে, হয়তো কোনো কারণে বাইরে বেরিয়ে এসেছে। তারপরেই মনে পড়লো গ্রামের প্রথম বাড়িটাও এখান থেকে অনেকটা দূরে। ব্যাপারটা মনে করে দুপা সামনের দিকে এগিয়ে এসেছি, তখনই কেউ যেন হেসে উঠল। আমি ভয় পেয়ে গেলাম, দুপা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। সেই ছায়ামূর্তি কিন্তু পথের মাঝখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল। আমি ঠাকুরের নাম করতে করতে ভয়ে প্রাণ হাতে করে দাঁড়িয়ে রয়েছি।
একটু পরেই দেখতে পেলাম সেই কালো ছায়ার মতো শরীরটা হঠাৎ করে অন্ধকারে কোথায় যেন মিশে গেল। ঠাকুরমশাই ঠাকুরমশাই কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম তা মনে পড়ে না। তারপর তারপর মনের সমস্ত শক্তি এক জায়গায় করে দৌড়ে বাড়ির দিকে আসতে শুরু করি। তখনই পিছনের দিক থেকে সেই হাসিটা আবার আমি শুনতে পাই ঠাকুরমশাই। হ্যাঁ, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই ভাঙা বাড়িটা এর আগেও আমি দেখেছি, তখন তো এখানে এমন কিছু ঘটেনি, তাহলে হঠাৎ করে এমন কিছু ঘটলো কেন? ওই বাড়িতে কি সম্প্রতি কিছু হয়েছে? আমাদের গ্রামেরই কয়েকজন ছেলেপেলের দল একদিন খেলতে খেলতে ওই বাড়ির মধ্যে গিয়ে পড়েছিল। তারা ওখানে কিছু একটা দেখতে পেয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপর আমরা গ্রামের লোকেরা হ্যারিকেন নিয়ে সেদিন সন্ধ্যাবেলা ওই বাড়ির মধ্যে ঢুকেছিলাম, কিন্তু তখন সেখানে কিছুই দেখতে পাইনি। মনে হয়েছিল ছেলের দল হয়তো কিছু ভুল দেখেছে অন্ধকারে। তবে তারপর থেকেই ব্যাপারটা এমন ঘটতে থাকে। যে ছেলের দল ওখানে গিয়েছিল তাদের মধ্যে কি কারোর ওখান থেকে ফিরে আসার পরে শরীর অসুস্থ হয়ে পড়েছিল কিংবা জ্বর? হ্যাঁ ঠাকুরমশাই, হয়েছিল। তাদের মধ্যে একজনের তো ভীষণ জ্বর হয়েছিল, সে জ্বর আর কমে না। তারপর পাশের গ্রাম থেকে এক কবিরাজকে ডেকে এনে কোনো রকমে তার জ্বর কমানো গেছে। তবে সে কবিরাজ বলেছিল কোনো কিছু দেখে ভয় পেয়ে এমনটা হয়েছে। আপনি ঠাকুরমশাই কিছু একটা করুন। হ্যাঁ, এইভাবে গ্রামে ছেলেপেলে নিয়ে বাস করি, যে যদি কিছু একটা হয়ে যায়। ব্যবস্থা যা করার আমি করেছিলাম। নবীনকে সেই সমস্ত জিনিস জোগাড় করতে বলেছিলাম, আর মনে মনে আমি নিজেও প্রস্তুত হয়ে পড়েছিলাম কোনো একটা কাজের জন্য। তবে তার জন্য আরেকটা দিন সময় প্রয়োজন ছিল। একটা দিন পরেই ছিল অমাবস্যা। আমি যা করব সেদিনই করব। তাই নবীনের কাছে 2-3 দিন সময় চেয়ে নিয়েছিলাম। সেদিন রাতেও নবীনের কথা না শুনে আমি ওই বাড়ির আশেপাশে রাতের বেলা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, এবং সেদিনও আমি তাকে দেখতে পেয়েছিলাম। তবে সেদিন তাকে আরো বেশি স্পষ্ট করে দেখতে পেয়েছিলাম। আর সেদিন এটা বুঝতে পেরেছিলাম, যাকে আমি দেখতে পেয়েছি আসলে সে নেহাত কোনো নিম্ন স্তরের প্রেত। কোনো একটা অজানা কারণে এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু সে এখানেই ছিল। এতদিন পরেই কোনো একটা কারণে আবার দেখা দিয়েছে। একে এখান থেকে উৎখাত করার জন্য আমায় খুব বেশি কিছু করতে হবে না। তবে আমি সেটা চাইছিলাম না। আমি চাইছিলাম একে যেন পুরোপুরিভাবে আমি এখান থেকে সরিয়ে ফেলতে পারি। না হলে আমি চলে যাওয়ার পরে আবার সেই গ্রামে না হয় অন্য কোথাও ফিরে ফিরে আসবে। পরদিন সকালে নবীনের এনে দেওয়া সমস্ত জিনিসগুলো নিয়ে আমি তৈরি হতে লাগলাম রাত্রির জন্য। সন্ধ্যের দিকে দেখতে পেলাম গ্রামের আরো কয়েকজন নবীনের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। খবর নিয়ে জানতে পারলাম নবীন তাদের বলেছে আজ রাতে আমরা ওই বাড়িতে যাব। তাই আমাদের সঙ্গে যেতে রাজি হয়েছে। আমার আপত্তির কিছু ছিল না, তবুও বলে দিলাম, যেতে চাইছো তা ভালো কথা, তবে পরে যেন ভয় পেও না। আমি তোমাদের নিশ্চিতভাবে কথা বলতে পারছি না যে ওখানে যে রয়েছে সে তোমাদের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তবে আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না যদি তোমরা ভয় না পাও। তাদের মধ্যে সদাচরণ নিজেও উপস্থিত ছিল। সদাচরণ এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই, আপনি থাকতে আমাদের যে কোনো ক্ষতি হবে না তা আমরা বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু ওখানে আসলে কি রয়েছে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? আর আর এই যে আপনি যে যজ্ঞের আয়োজন করছেন, তা করলে কি ওখান থেকে ওই অশুভ শক্তি চলে যাবে? চাইলে তাকে আমি ওখান থেকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু তাকে তাড়িয়ে দিলে সে হয়তো তোমাদের গ্রামে অন্য কোথাও কিংবা পাশের অন্য কোনো গ্রামে গিয়ে আবার উৎপাত শুরু করবে। তাতে তারাও বিপদে পড়বে। তার চেয়ে বরং সেই অশুভ প্রেত কেন এখানে এসেছে সেটা জানা দরকার। তার মুক্তির ব্যবস্থা করা দরকার। সেটা করলে আমার মনে হয় পুরোপুরিভাবে এই উপদ্রব থেকে সবাই মুক্তি পেয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই। আপনি যা ভালো বুঝবেন করুন, কেমন? আমরা সবাই আপনার সাথে আছি, আমরা ভয় পাবো না। চলুন ঠাকুরমশাই, চলুন।
সবাই মিলে সেই বাড়িটার কাছে গিয়ে পৌঁছলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে একটা যজ্ঞতক করা দরকার, তাই আমি বাড়ির চৌহদ্দির ভেতরে মাটির গর্ত খুঁড়ে তার মধ্যে পাটকাঠি জ্বালিয়ে আগুন জ্বালালাম। সবাই হারিকেন নিয়ে এসেছিল। হারিকেনটা চারপাশে রেখে সবাই বাড়ির চৌহদ্দির একপাশে দাঁড়িয়েছিল। আমি প্রথমে একটা গণ্ডি কেটে দিয়েছিলাম ওদের সবার জন্য, যাতে ওদের কোনো বিপদ না ঘটে। আমার অন্যমনস্কতার সুযোগেও ওদের যেন কোনো বিপদ না হয়। গণ্ডির মধ্যে সবাইকে দাঁড় করিয়ে দিয়ে আমি আবার কাজ শুরু করলাম। আস্তে আস্তে অন্ধকার ঘন হয়ে আসতে শুরু করলো। আগুন জ্বলে চলেছে আর তার সাথে আমি মন্ত্র পড়ে চলেছি। একটু পরেই সেই ভাঙা বাড়ির ভিতরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো, আর তার সাথে চারপাশের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। আমি বুঝতে পারলাম সে বাইরে আসতে চলেছে। গণ্ডির মধ্যে দাঁড়িয়ে থাকা সকলের উদ্দেশ্যে গলা তুলে বললাম, যাই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু এই গণ্ডির বাইরে বেরোতে পারবে না। গণ্ডির বাইরে বেরিয়ে এলে কিন্তু তোমাদের সমূহ বিপদ। সকলেই একভাবে দাঁড়িয়ে রইল। আমি মন্ত্র পড়ে চলেছি, আর বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে নবীন চিৎকার করে বলে উঠল, ঠাকুরমশাই, ওই দেখুন। নবীনের কথায় মাথা তুলে দেখলাম ভাঙা বাড়িটার বারান্দার কাছে সেদিনের সেই মূর্তি দাঁড়িয়ে আছে। তার দুটো উজ্জ্বল লাল রঙের চোখ, তার মুখের সাদা দাঁতের পাটি যেন অন্ধকারকে আলো দিচ্ছে। সে ওখানে দাঁড়িয়ে কর্কশ গলায় ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বলে উঠল, কেন এসেছিস? কেন এসেছিস তোরা এখানে? আমি পাশে রাখা একটা পাত্র থেকে একটু কর্পূর আর গন্ধক তুলে নিয়ে ছুঁড়ে দিলাম সামনের পাটকাঠির আগুনের দিকে। তার সাথে আরো কয়েকটা গোপন দ্রব্য ছিল। তারপর সামনের দিকে মাথা তুলে গলা চড়িয়ে বললাম, কেন এসেছি তুই জানিস না? তুই কেন এখানে এসেছিস? আর গ্রামবাসীদের তুই ভয় দেখাতে চাইছিসই বা কেন? আমি কাউকে ভয় দেখাইনি, কাউকে না। ওরা কেন আমার এখানে এসেছিল? ওরা আমার এখানে এসেছে বলি তো আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। এটা যে তোর জায়গা নয়, এখানে তোর থাকার কথা নয়। তুই এসেছিস কোথা থেকে? সেই ছায়ামূর্তি উত্তর না দিয়ে হা 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 করে হাসতে লাগলো। গণ্ডির ভেতরে দাঁড়িয়ে সবাই ভয়ে কাঁপতে শুরু করেছে, কারণ অমন কালো কুচকুচে একটা ছায়ামূর্তি, তার উজ্জ্বল দুটি লাল রঙের চোখ, এই সমস্ত কিছু দেখে যে কোনো মানুষের ভয় পেয়ে যাওয়ার কথা। আমি আবার বললাম, তুই চলে যা, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, চলে যা বলছি। কেন যাব? কেন? সে আমায় ওই দিঘির জলে ডুবিয়ে মারলে আমার মৃতদেহটা ওই দিঘির ওপারে কচু বনের মধ্যে এখনো আটকে ফুলে রয়েছে। আমার যে সৎকার হয়নি। কেন যাব? কেন? কে মেরেছে তোকে? ওই পাশের গায়ের হরিহর মুখুজ্জে যে আর যতীন ঘোষাল মিলে আমায় মেরেছে। কি দোষ করেছিলাম আমি? কি দোষ করেছিলাম? তাদের বাড়িতে রাতের বেলা চুরি করতে ঢুকেছিল। এই তো 200 একসঙ্গে ছেড়ে দিলেই হতো, তা নয়। আমায় খুন করলো। তারপর আমার লাশটা এনে ফেললো দিঘির জলে কচু বনের মধ্যে, যাতে কেউ দেখতে না পায়। শিয়ালে কুকুরে আমায় টানাটানি করে খেলো, কিন্তু কচু বনের ভেতর থেকে মৃতদেহটা বেরিয়ে এলো না। দিঘির ওই পারে কেউ যায় না, তাই কেউ দেখতেও পায়নি। ঠিক আছে, আমি তোর মৃতদেহ তুলে সৎকারের ব্যবস্থা করব। তাহলে তুই এখান থেকে যাবি তো? সেই ছায়ামূর্তি ততক্ষণে বারান্দা ছেড়ে বাড়ির উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। তার গোটা শরীরটা যেন হাওয়ায় ভেসে গোটা বাড়ির চৌহদ্দির এদিক ওদিক ঘুরতে লাগলো।
মাঝে মাঝে অদ্ভুতভাবে সে গণ্ডির মধ্যে দাঁড়ানো লোকগুলোর অনেকটা কাছে গিয়ে দাঁত বার করে তাদের ভয় দেখাতে লাগলো। আমি এবার জোরের সাথেই বলে উঠলাম, আবার ওদের ভয় দেখাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয় বলছে। যখন মানুষ ছিলাম তখন তো কেউ আমায় দেখে ভয় পেত না। উল্টে আমায় দেখলেই চোর চোর বলে অপমান করত, আমায় মারত, জুতো পেটা করত। এখন এখন আমার অনেক ক্ষমতা। আমি চাইলে ওদের ঘাড় মটকে শেষ করে দিতে পারি। এই কথা শুনে গণ্ডির ভেতরে থাকা লোক, এদের মধ্যে কেউ একজন ভয়ে চিৎকার করে উঠল। আমি বললাম, ঠিক আছে, তোর মুক্তির ব্যবস্থা আমি করে দেব। এবার এখান থেকে চলে যা, এই গ্রামে আর ফিরে আসবি না। শুধু এই গ্রাম নয়, আর কোথাও কখনো কাউকে বিরক্ত করবি না। চলে যা। আগুনের থেকে বেশ খানিকটা দূরে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আবার আগের মতোই বলল, বিশ্বাসঘাতকতা করেছিল আমার সাথে। ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমায় মেরেছে। আমি ওদের ছাড়বো না, আমি ওদের ছাড়বো না। মুক্তি পাওয়ার আগে আমি ওদের মারবই। কথাটা বলার পরই বাড়ির মধ্যে একটা ঝড় বয়ে গেল। যেন চোখের নিমেষে ওই ছায়ামূর্তি কোথায় যেন উধাও হয়ে গেল। সামনের আগুনটা তখনও জ্বলে চলেছে। আমি আমার যজ্ঞ শেষ করলাম। তারপর উঠে সেই যজ্ঞের ছাই বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলাম। গণ্ডি থেকে সবাইকে বার করে আনলাম। তারপর তাদেরকে নিয়ে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। সেদিনের রাতটা আমি নবীনের বাড়িতেই ছিলাম। পরদিন গ্রামবাসীদের কয়েকজনকে নিয়ে ওই দিঘি থেকে তুলে আনলাম ওই মৃতদেহটা। তাহার মৃতদেহ সত্যি ফুলে ফেঁপে উঠেছে। শিয়াল কুকুরে টেনে টেনে খেয়েছে। সে বিভৎস মৃতদেহের দিকে একভাবে তাকিয়ে থাকা যায় না। সেই মৃতদেহ তুলে কোনো রকমে তার গায়ে মাটি, তেল আর গন্ধক দিয়ে তাকে পোড়ানোর ব্যবস্থাও করলাম। তবে সমস্ত কাজ সেরে ফেলেছি। এমন সময় খবর এলো আগের দিন রাত্রে ওই গ্রামের দুজন মারা গেছে। খবর পেয়েই গ্রামবাসীরা আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। আমি হাত তুলে ওদের আশ্বস্ত করে বলেছিলাম, যে যা অন্যায় করবে তার শাস্তি যে তাকে পেতেই হবে। ওরা হয়তো ওই লোকটির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাকে হয়তো অন্য কিছু বলে ওই দিঘির পাড়ে নিয়ে এসেছিল, তারপর তাকে খুন করে ওই জলে ফেলে দেয়। তাই সে তার প্রতিশোধ নিয়েছে। মাঝে মাঝে এমনটা হতে দেওয়া দরকার। সেদিন আমি নবীনের বাড়িতেই ছিলাম। সেদিন রাতে আমি ওই বাড়ির আশেপাশে ঘুরে দেখেছিলাম। তবে বুঝতে পেরেছিলাম এই বাড়িটা আগের মতোই শান্ত হয়ে গেছে। আশেপাশের আবহাওয়া আগের মতোই নরম। বাতাসে সেই আগের গন্ধটাও নেই। আমি বুঝতে পেরেছিলাম সে ফিরে গেছে, তার মুক্তি ঘটে গেছে। পরদিন সকালে নবীনের কাছ থেকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম। ফেরার সময় নবীন বলল, ঠাকুরমশাই, আপনি ভাগ্যিস এসেছিলেন, তাই আমরা এত কিছু জানতে পারলাম। না হলে যে ভয়ে ভয়ে আমাদের দিন কাটানোই বড় কষ্টের হয়ে উঠেছিল। নবীন আমার পায়ে ধুলো নিল। আমি সচরাচর কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিই না, কিন্তু নবীনকেই কেন জানি না কখনোই বারণ করতে পারতাম না। দুহাত তুলে তাকে আশীর্বাদ করে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে তার নামে প্রার্থনা জানিয়ে সেদিনই আমি বাড়িতে ফিরে এসেছিলাম। তবে 2 দিন থাকবো বলে বাড়ি থেকে গিয়েছিলাম প্রায় 5 দিন পরে। তাই সে নিয়ে বাড়িতে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল তা তোমাদের বলার প্রয়োজন নেই। বুঝলে, বৃষ্টি ধরে এসেছে, এবার তোমরা বেরিয়ে পড়ো। আমরা বেরিয়ে পড়ব বলে উঠে দাঁড়ালাম। তবে কিশোরী একবার মাঝ পথে থেমে বলল, ঠাকুরমশাই, তার মানে আপনার মনে হয় কলকাতা শহরে যে ভূতের বাড়ির কথা সকলে বলছে, সে বাড়িতে
এমনই অন্য কোনো একটা প্রেত এসে বাসা বাঁধতেও পারে, তাই তো? তারানাথ হেসে উঠল, তারপর হাসি থামিয়ে বলল, কি হতে পারে তা আমি বলতে পারি না, তবে এমনটা হলেও হতে পারে, আবার এমনটা হতে পারে যে ওই প্রেত আসলে ওখানে ছিল, কোনো কারণেই তাকে এতদিন পর্যন্ত দেখা যায়নি। এখন হঠাৎ করেই সেই বাড়িতে গিয়ে কেউ তাকে বিব্রত করেছে, আর তাই সে তার ঘাড় মটকে দিয়েছে। আমিও সামান্য হাসলাম, তারপর বললাম, ঠাকুরমশাই, ওই লোকটির মৃত্যু কিন্তু ঘাড় মটকানোতে হয়নি, কেউ গলা টিপেই তাকে খুন করেছে। তা এমনটা হতেও পারে, তাই না? আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী বলল, আচ্ছা, ওই ভূতের বাড়ির ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখো তো, ব্যাপারটা কোথায় দাঁড়ালো। ওই বাড়িতে কি আসলে সত্যি ভূত আছে, না হলে অসামাজিক কোনো কাজকর্ম চলছে ওখানে? আমি উত্তর দিলাম না, তবে বুঝতে পারলাম ওই বাড়ির ব্যাপারটা নিয়ে কিশোরী একটু কৌতূহলী হয়ে পড়েছে। তাই হাসতে হাসতে দুজনে মিলে রাস্তায় নেমে এগিয়ে গেলাম ট্রাম রাস্তার দিকে। ট্রাম ধরলাম না, তার আগেই রাস্তার একপাশে একটা জটলা এসে ভূতের বাড়ির কথা হতে লাগলো। সেখান থেকে যদি কিছু জানা যায় এমন ভেবে আমরা দুজন পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই জটলার দিকে। তবে সেখান থেকে বেশি কিছু জানা গেল না। আমরা যা জানি এরাও তাই জানে, এর চেয়ে বেশি কিছুই না। কিশোরী যেন একটু বেশি হতাশ হলো, হাঁটতে হাঁটতে বলল, ওই বাড়িটার কথা বড্ড জানতে ইচ্ছা করছে, বুঝলে?